মিসেস হিয়া, আপনার ক্যান্সার হয়েছে। আপনার হাতে আর খুব অল্প কিছুদিন সময় আছে। আপনার ক্যান্সার ধরা পড়েছে একদম শেষ পর্যায়ে এসে। তাই আপনার হাতে আর বেশি দিন সময় নাই। ডক্টর হিয়া রিপোর্টটা হাতে নিয়ে রিপোর্টটার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো। ডাক্তার হিয়ার মুখে মুচকি হাসি দেখে একটু অবাক হলো। মনে মনে ভাবলো হয়তো খুব বেশি দুঃখ পেয়েছে। রিপোর্টটা দেখে সে হয়তো এটা আশা করেনি। হিয়ার রিপোর্টটা হাতে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। রাস্তা যাওয়ার পথে ডাস্টবিনের দিকে ছুঁড়ে ফেললো রিপোর্টটা। প্রায় রাত হয়ে গিয়েছে হিয়ার বাসায় যেতে যেতে। পাশের রুম থেকে কিছু একটা শব্দ আসছে। হিয়া আস্তে আস্তে রুমের দরজা খুললো। তারপর যা দেখলো তা দেখে সে মোটেও অবাক হলো না। সেটা সে অনেক আগেই সন্দেহ করেছিল। হিয়ার মা বাবা একমাত্র মেয়ে। প্রায় 3.5 বছর আগেই মা বাবার পছন্দের ছেলের সাথে তার বিয়ে হয়। এর হাজবেন্ড আয়ন শিকদার, একজন নামকরা ব্যবসায়ী। আয়ন একটি মেয়ের সাথে একই বিছানায় নিজেকে তৃপ্তি করতে ব্যস্ত। দরজার কাছে কেউ একজন দাঁড়িয়ে যে তার কর্মকাণ্ড লক্ষ্য করেছে তা আয়ন একদম খেয়ালই করলো না। হিয়া গুটিসুটি পায়ে নিজের রুমের দিকে গেল। এসবে হিয়ার অভ্যস্ত। সে বিয়ের পর থেকে এসব দেখে আসছে। কতবার তার মা বাবাকে বলেছে, কিন্তু তাতে কিছুই হয়নি। তার মা বাবা একটা কথা, ছেলেটা একদম একটু একটু করেই। মেয়েরা স্বামীর বাড়িতে লাল শাড়ি পরে ঢোকে এবং তাদের শরীরের কাপড় না ওঠা অবধি তারা সে সংসার সারতে পারে না। হিয়া নিজের চোখের জল আড়াল করলো। বিছানা শুয়ে আছে তার 6 মাসের বাচ্চা মেয়ে এলিনা। হিয়া এলিনার খুব কাছে এগিয়ে গিয়ে তার বাচ্চার মুখটা দেখছে এবং সে একা একা বলছে, কি মায়া, তোর মুখ কিভাবে একটা পশুতুল্য লোকের কাছে তোকে রেখে যাব মা? তোর নানা নানির কাছে আমি তোকে রাখবো না। আমি না চাইলেও না, আমি যে নরক যন্ত্রণা পেয়েছি সেটা তুইও ভোগ কর। হিয়া এসব ভাবনার মাঝেই একটা কথা মাথায় আসলো। সে পাশের ড্রয়ার থেকে একটা লকেট সহ চেইন বের করলো। লকেটে ইংলিশ টি অক্ষরটি খোদাই করা হয়েছে। লকেটটা হাতে নেওয়ার সাথে সাথেই খুব পুরনো একটা অতীত মনে পড়ে গেল। যে অতীতের না আছে অপেক্ষক, না আছে ঘৃণা, আছে শুধু একটা জিনিস, তা হলো ভালোবাসা। হিয়া, আমার একটা সুখের সংসারে থেকে ওর আপনার সাথে সংসার করার ইচ্ছেটা প্রবল ছিল খান সাহেব, কিন্তু ভাগ্যের কাছে আমি হেরে গেলাম খান সাহেব। পরের দিন সকালবেলা ফজরের নামাজের জন্য তাওহিদ খান ও তার বড় ভাইয়া আহনাদ খান মসজিদের সামনে আসার সাথে সাথেই মসজিদের সিঁড়িতে একটা বাচ্চাকে পেল। তার ছোট একটা বাচ্চা, সাদা একটা চাদরে পেছানো। হালকা চাদরের আলোয় বাচ্চাটাকে একদম পুতুলের মতো লাগছে। আহাদ খান কিছু না ভেবেই বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। আহাদ, এ সময় কে এই অমানবিক কাজ করলো? তার কি একবারও হৃদয়টা কাঁপলো না? তাওহিদ কিছু বলতে যাবে তার আগেই বাচ্চাটার গলার দিকে তার চোখ পড়ল। তাই তার গলায় চিকচিক করছে তার অতি পরিচিত একটা লকেট ও চাদরের পেছনেও একটা চিরকুট। তাওহিদ চিরকুটটা খোলার সাথে সাথেই চোখে পড়ল অতি পরিচিত হাতে গোটা গোটা অক্ষরে লেখা, পৃথিবীর বুকে আমি ব্যতীত আমার সন্তানের কেউ নেই, আমার হাতেও বেশি সময় নেই। পৃথিবীর বুকে হাজারো মানুষরূপী নরপিশাচ আছে, যা দোষ করা যায়, অন্যায় করার, তার সব কিছুই আমি করেছি আপনার সাথে খান সাহেব। আমার বাচ্চাটা ফুলের মতো নিষ্পাপ। আমি আপনার বাচ্চাটাকে আপনার সন্তানের পরিচয় দয়া করে মানুষ করবেন। এটি এক হতভাগী মা। তাওহিদ আহাদের কোল থেকে এলিরাকে নিজের কোলে নিয়ে নিল। এলিরাকে বুকে জড়িয়ে সে কান্না করে দিল। আহাদ, কিরে তাওহিদ, কান্না করছিস কেন ভাই?
কি লেখা আছে ওই চিরকুটে? তাওহিদ: ভাইয়া, এই বাচ্চাটা আমার হিয়ার বাচ্চা। ভাইয়া, এটা আমার হিয়ার বাচ্চা। দেখো ভাইয়া, ও কি সুন্দর মতো আমার কোলে ঘুমাচ্ছে। আমার হিয়া ভালো নেই ভাইয়া, ও ভালো থাকবে দেখেই তো ওর মা বাবা মুখের দিকে তাকিয়ে আমি ওকে যেতে দিলাম। তাহলে কেন এসব হচ্ছে? তাহিদের কান্না দেখে আহাদের চোখে পানি চলে আসলো। কখনো এই ছোট বাচ্চাটা ভাইটার কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি সে, কিন্তু শেষ সময় গিয়ে তার জীবনের বড় ইচ্ছেটে বড় স্বপ্নটাই অপূর্ণ রয়ে গেল। তা সে হাজার চাওয়ার পরও পূর্ণ করতে পারল না। বেশ কিছুদিন পর আহাদ তাওহিদকে শান্ত করে বাচ্চাটাকে নিয়ে খান বাড়িতে আসলো। তাওহিদ সারা রাস্তা শুধু বাচ্চাটার মুখের দিকে তাকিয়েছিল। অন্যদিকে তাওহিদ এলিরাকে নিয়ে চলে যাওয়ার সাথে সাথেই মসজিদের পাশের দেওয়ালের পেছন থেকে বেরিয়ে আসলো হিয়া। হিয়া নিজেকে নিজেই বলছে, তুই যা করেছিস ঠিক করেছিস হিয়া, বোকার মতো কান্না করিস না। জীবনে নিজের জন্য কখনোই ঠিক সিদ্ধান্ত নিতে পারিস না হিয়া। অন্তত নিজের মেয়েটার জন্য বেঁচে থাকার অবস্থা তো একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। এসব বলতে বলতে কান্নার মধ্যেই হিয়া হেসে দিল। আকাশের দিকে তাকিয়ে খুব বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল হিয়া। হে খোদা, আপনি তো সবই জানেন, আপনি তো সবই বোঝেন খোদা। ওরা সবই মিলে আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। আমি আমার মেয়েকে এমন জাহান্নামের ফেলে যেতে চাই না খোদা। আমার নিষ্পাপ বাচ্চাটাকে আমি তাই তার কাছে দিয়ে গেলাম খোদা, যে একসময় আমাকে ফুলের মতো যত্ন রাখতো। হিয়া নিজের বাসায় গিয়ে দেখলো তার স্বামী গভীর ঘুমিয়ে বিভোর। হিয়া আস্তে আস্তে গিয়ে তার পাশে ঘুমিয়ে পড়ল। খান বাড়িতে আহাদ খানের স্ত্রী আমেনা খান এবং তাদের 3 সন্তান। 5 বছরের একটি ছেলে, নাম আকাশ খান, এবং 8 মাসের যমজ একটি ছেলে ও একটি মেয়ে। ছেলের নাম শুভ খান ও মেয়ের নাম আয়াত খান। তাওহিদ জীবনে কখনো বিয়ে করবে না এটা ভেবেছিল, কিন্তু গত 3 মাস আগে তার ভাইয়ের কারণে বিয়ে করে তার স্ত্রী নীলিমা খান সকাল সকাল তাওহিদের কোলে বাচ্চাকে দেখে নীলিমা ও আমেনা খান বেশ অবাক হলেন। আমেনা তাওহিদ ও আহাদকে উদ্দেশ্য করে বলল, এটা কার বাচ্চা তাওহিদ? তাওহিদ: এটা আমার হিয়ার বাচ্চা ভাবি। তাওহিদের কথা শুনে নীলিমা গুটি গুটি পায়ে তার কাছে আসলো। ধীরে ধীরে তাওহিদের কাছে এসে দাঁড়ালো। তাওহিদের কোলে ঘুরে থাকা ছোট বাচ্চাটার দিকে তাকিয়ে তার বুকটা হঠাৎ কেমন করে উঠল। এত ছোট, এত নিষ্পাপ একটা শিশু, যেন একদম তুলোর মতো নরম। নীলিমা আস্তে করে বলল, তাওহিদ, তুমি কি বললে? হিয়ার বাচ্চা? তাওহিদ মাথা নিচু করে বসে আছে, চোখ দুটো এখনো লাল, কান্নার চিহ্ন স্পষ্ট। আহাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ নীলিমা, এই বাচ্চাটা হিয়ার। আমেনা খান অবাক হয়ে বললেন, কিন্তু হিয়া তো এখন অন্য কারো স্ত্রী, তাহলে এই বাচ্চা এখানে এলো কিভাবে? তাওহিদ পকেট থেকে সেই চিরকুটটা বের করে আমেনা খানের হাতে দিল। আমেনা খান ধীরে ধীরে চিরকুটটা খুললেন। গোটা গোটা অক্ষরে লেখা কথাগুলো পড়তে পড়তে তার চোখ ভিজে উঠল। তিনু নিচু গলায় বলল, মেয়েটা কত কষ্টে আছে আল্লাহ জানে। নীলিমা এবার বাচ্চাটার দিকে একটু ঝুঁকে তাকালো। ছোট মেয়েটা ঘুমের মধ্যেই একটু নড়ে উঠল, ঠোঁট কাঁপছে, যেন স্বপ্ন দেখছে। নীলিমার বুকটা কেমন করে উঠল। নিজের অজান্তেই সেই হাত বাড়িয়ে বাচ্চাটার গালে আলতো করে হাত রাখলো। কি সুন্দর, একদম পুতুলের মতো। তাওহিদ বাচ্চাকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরল।
তার গলা কেঁপে উঠল। এটা শুধু বাচ্চা না নীলিমা, এটা আমার হিয়ার শেষ স্মৃতি। কথাটা বলেই আবার তার চোখ ভিজে গেল। আহাত কাছে এসে তাওহিদের কাঁধে হাত রাখলো। নিজেকে সামলা সামলাও তাওহিদ, এখন এই বাচ্চাটার জন্য শক্ত হতে হবে। ঠিক তখনই 5 বছরের আকাশ দৌড়ে এসে বলল, চাচ্চু চাচ্চু, তোমার কোলে কে? তাওহিদ চোখের পানি মুছে হেসে বলল, এটা তোমার ছোট বোন। আকাশ অবাক হয়ে বলল, আমার বোন? কিন্তু আমার তো আয়াত আছে। সবাই একটু হেসে ফেলল। আমেনা খান বললেন, আরেকটা বোন হয়েছে তোমার। আকাশ আনন্দে হাততালি দিয়ে বলল, আমি ওর সাথে খেলবো। তাওহিদ হেসে বলল, এখন না, এখনও ঘুমাচ্ছে। নীলিমা চুপচাপ সব দেখছিল। তার মনেও অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। 3 মাস আগে সে এই বাড়িতে এসেছে। তাওহিদ তাকে কখনোই কষ্ট দেয়নি, কিন্তু নিজের মনটাকে কখনো পুরোপুরি খুলেও দেয়নি। সে জানে তাওহিদের জীবনে একটা মেয়ে ছিল, যার নাম হিয়া। আজ হে হিয়া বাচ্চা তাদের বাড়িতে। নীলিমা ধীরে ধীরে বলল, বাচ্চাটার নাম কি? তাওহিদ একটু থেমে বলল, হিয়া চিরকুটে লিখেছে ওর নাম এলিনা। নীলিমার মুচকি হেসে বলল, খুব সুন্দর নাম। আমেনা খান বললেন, তাহলে আজ থেকে এলিনা এই বাড়ির মেয়ে। আহাত মাথা নাড়ালো, হ্যাঁ, আজ থেকে এলিনা খান পরিবারের সদস্য। তাওহিদ নিচু গলায় বলল, আমি ওকে নিজের মেয়ের মতো মানুষ করব ভাইয়া, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবো। আহাত বলল, সেটা আমি জানি। ওদিকে হিয়া নিজের ঘরে শুয়ে আছে, পাশে তার স্বামী গভীর ঘুমে। হিয়ার চোখে ঘুম নেই, চোখের কোণার দিয়ে পানি গড়িয়ে পড়েছে। মনে মনে বলল, এখানে এত রক্ত কেন? আর তোর মেয়ে কোথায়? কোথায় রেখে এসেছিস? তোর মেয়েকে যা করেছিস ভালোই করেছিস। এমনিতেও ওটাকে আমার বরাবরই বিরক্ত লাগে। সারাদিন ট্যাঁ করতে করতে থাকে, আমার মাথাটা খারাপ হয়ে যায় বাসায় আসলে। আয়ান, হীরা আয়নের কথা শুনে কেঁদে দিল। মনে মনে ভাবলো, পৃথিবীতে কত মানুষ আছে যারা একটা সন্তানের জন্য কতই না কান্না করে দেয়, দোয়া করে, কিন্তু পায় না। আর এই লোকে কিনা নিজের সন্তানকেই বিরক্ত লাগে। আচ্ছা, সত্যি বাবারা আয়নের রূপ হয় নাকি তাওহিদের রূপ হয়? তাওহিদ তো বাচ্চাটাকে পেয়ে কি খুশি হয়েছিল, যা তার চোখে আমি খুব স্পষ্ট দেখেছিলাম। কি সুন্দর করে বুকে জড়িয়ে নিল, এমনকি খুশিতে সে কান্নাও করে দিয়েছিল। এই বিষয়ে অভিজ্ঞতা খুবই তিক্ত, তাই সে আর এ বিষয়ে ভাবতে পারল না। আয়ান, আমি তোকে আগেই বলেছিলাম আমার ছেলে সন্তান লাগবে, কিন্তু তুই আমাকে একটা মেয়ে দিলি। মেয়ে মানুষ শুধু বিছানা অবধি ভালো লাগে। যাই হোক, এইসব বাদ দে, কোথায় যেন ছিলাম? ও, মনে পড়েছে, তোর মেয়ের কথাই ছিলাম। তোর মেয়ে আমার কোনো কালেই পছন্দ ছিল না, বা আমার কোনো কাজেও ছিল না। যাই হোক, তোর মেয়েকে কি করেছিস? এত রক্ত কেন? বিক্রি করে দিয়েছিস নাকি? নিজের হাতে ঝামেলা পৃথিবী থেকে বিদায় করেছিস? কতটুকু করেছিস? কি ভেবেছিস মেয়েকে সরিয়ে দিয়ে তুইও এখান থেকে পালাবি? হিয়ার চুপ থাকতে পারল না। সে চিৎকার করে বলে উঠল, আপনার মতো নরপিশাচদের হাত থেকে আমি আমার মেয়েকে অনেক দূরে পাঠিয়েছি। তাকে আপনি চাইলেও কখনো খুঁজে পাবেন না, কারণ তাকে এখন রক্ষা করার জন্য তার রক্ষক আছে। আপনি যে আমার বাচ্চার বাবা, তা ভাবলেও এখন আমার শরীর ঘিন ঘিন করে। বারবার মনে হয় আমি ভুলছিলাম। আপনার মতো নোংরা ব্যক্তি কীভাবে আমার জীবনে জড়ালছি ভাবলে ও আমার বমি আসে। আয়ন, বোকা পাখির মুখে তো দেখেছি ভালোই বুঝি ফুটেছে। তা আমার এই পাখিকে কথা শেখানোর মালিকটা কে? আমার পোষা পাখিকে অন্য কেউ পুষবে, এটা আমার বরাবরই অপছন্দ। কথাটা বলার সাথে সাথেই চুলের মুঠি টেনে বাসা থেকে হিয়াকে দাঁড় করিয়ে দিল আয়ন। দাঁত কিরমির করতে করতে
বলল, তোর রূপ যৌবন আমাকে মুগ্ধ করেছিল, যার জন্য তোকে তোর তেজ সহ্য করেও বিয়ে করেছিলাম। তোর সেই রূপ এখন তোর মধ্যেই অবশিষ্ট নেই। কেন নেই অবশিষ্ট জানোস? কারণ তোর মেয়ে, ও আসার পর থেকে তোর থেকে মন আমার পুরোপুরি উঠে গেছে। কথাটা শেষ করতে না করতেই ইয়াকে ঠাস করে দেওয়ালের সাথে বেশ কয়েকটা বাড়ি মারল আয়ন। ইয়া আর ছাড়ুন আমাকে, আমার খুব লাগছে, মাথাটা ফেটে যাচ্ছে ব্যথায় আমার। ইয়া কপাল কেটে টপ টপ করে রক্ত পড়ছে। আয়ন, আমার সাথে বেশি মুখ চালাবি না। মুখ চালানো মেয়ে মানুষ আমার বরাবরই অপছন্দ। কথাটা বলেই ইয়াকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। ইয়া ব্যথায় কুকড়াতে কুকড়াতে ওখানেই অজ্ঞান হয়ে গেল। আয়ন রুম থেকে বের হওয়ার সাথে সাথেই আয়নের মা জাহানারা শিকদার আয়নের রুমে প্রবেশ করলো। সে ইয়াকে মেঝেতে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি তাকে টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু সে তাকে তুলতে ব্যর্থ হলো। তাই পাশের বাসা থেকে একজনকে ডেকে এনে হিয়াকে তুলল তারা। অপরদিকে খানবাড়িতে সকাল হয়ে গেছে। এলিনা এত সময় নীলিমাকে কোলে ছিল। নীলিমা এক দৃষ্টিতে এলিনার মুখের দিকে তাকিয়ে আছে। আমেনা, কি ভাবছিস? মেনে নিতে পারছিস তো এই বাচ্চাটাকে? নীলিমা, এতদিনে এই চিনলে আপু আমাকে? আমি হিয়াকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসতাম। ওর বাচ্চা আর আমার বাচ্চা কি দুই আপু? জানো আপু, আজ ও আমার মনে পড়ে সেই দিনগুলোর কথা। কত ভালো ছিল আমাদের ফ্রেন্ডশিপটা। আমেনা, অতীত মনে করে আর কি হবে? তাদের কথার মধ্যেই তাহিদ রুমের মধ্যে ঢুকলো। তাহিদ, কি হয়েছে আমার মেয়েটার, কি হয়েছে? আমেনা, তোর মেয়ে আরামে ঘুমাচ্ছে আর তোর বউ বসে তাকে মন ভরে দেখছে। তাহিদ, ও আমার মেয়েটা একটা মিষ্টি, তাকে বারবার দেখলে ওর মন ভরবে না। তাদের কথার মধ্যে আকাশ গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে তাদের কাছে আসলো। আকাশ, আম্মু, আয়াত, শুভ্র কান্না করছে, তাড়াতাড়ি চলো। আমেনা আকাশের সাথে চলে গেল। নীলিমা, ইয়াকে এখনো খুব ভালোবাসেন তাওহিদ? তাওহিদ নীলিমার কথা শুনে মুচকি হাসলো। তাওহিদ কি করে ভুলে যায় তাকে, যাকে দেখে আমার মনে প্রথম ভালোবাসা জন্মিয়েছিল, যার জন্য আমি বাঁচার কারণ খুঁজে পেয়েছিলাম। তোমার কি হিংসা হচ্ছে নীলিমা? নীলিমা, যে মেয়েটার জন্য আমি নতুন জীবন পেয়েছি তাকে আমি হিংসা করব? এতটাও বেঈমান আমি নই। অপরদিকে বেশ অনেক সময় কেটে গেছে। ইয়াকে ডাক্তার এসে দেখে গেছে। তাকে কপালে ব্যান্ডেজ বাঁধা, ঠোঁটের পাশে এখনও রক্ত জমাট বেঁধে শুকিয়ে রয়েছে। জাহানারা, কতবার বলেছি মা, এই জানোয়ারকে তুই শুধরাতে পারবি না। এই জানোয়ার ঠিক ওর বাপের মতোই হয়েছে। এরা মেয়েদের ভোগ পণ্য ব্যতীত কিছুই মনে করে না। ইয়া, কোথায় যাব আম্মু? আমি এখান থেকে বের হলে এই পৃথিবীর মানুষ, এই সমাজে নিয়মকানুন, আমার মা বাবা আমাকে বেঁচে থাকতে থাকতে মেরে ফেলবে। আমি জানি একটা ডিভোর্সি মেয়ের সমাজের বেঁচে থাকা কতটা কঠিন, কতটা কষ্টের। জাহানারা, প্রতিদিন তার জন্য এমন পড়ে পড়ে মায়ের খাবি। এভাবে চলতে থাকলে কোন দিন তোকে মেরে ফেলবে তার ঠিক নাই। হিয়া মনে মনে ভাবছে, মরকে আর কি মরবে আম্মু? একসময় কারো কাছে ফুলের মতো যত্ন ছিলাম, আর এখন কারো কাছে আমি গলার কাটা হয়ে গিয়েছি। দুজনেই পুরুষ মানুষ, অথচ দুজনের মধ্যেই কত তফাৎ। একজন আমাকে বুকের ভেতর লুকিয়ে রাখতে চাইতো, আর একজন আমার নিঃশ্বাসটাকেও সহ্য করতে পারে না। আমার নিঃশ্বাসটাকেও তার বিষ মনে হয়। হিয়ার চোখের দিকে আবারও টুপটাপ করে পানি পড়তে লাগলো। জাহানারা শিকদার ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিল। জাহানারা কেঁদে কেঁদে, কি হবে মা? কান্না তো তোর কপাল বদলাবে না। হিয়া খুব ধীরে বলল, হিয়া আম্মু, আমি যদি চলে যাই
তাহলে কি আপনি খুব কষ্ট পাবেন? জাহানারা চমকে উঠলেন। জাহানারা, এসব কি বলছিস হিয়া? আমি এসবের কষ্ট পাবো না, বরং খুশি হব। কারণ তুই তাহলে এখান থেকে, এ জাহান্নাম থেকে বেঁচে যাবি। হিয়া, কিন্তু আমি আমি যদি চলে যাই, আপনি তো একা হয়ে যাবেন। জাহানারা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললেন। জাহানারা, আমি তো অনেক আগেই একা হয়ে গেছি মা। এই বাড়িতে থেকেও আমি একা। তোর শ্বশুর বেঁচে থাকতে তার অত্যাচার সহ্য করেছি, এখন ছেলের অত্যাচার দেখছি। কথাগুলো বলতে বলতে তার চোখ ভিজে উঠল। জাহানারা, আল্লাহ কেন যেন এই বাড়িতে পুরুষদের এত অমানবিক বানালো। তার চোখের সামনে বারবার উঠেছে এলিনার মুখটা। সে মনে মনে বলল, ভালোই হয়েছে তোকে দূরে পাঠিয়েছি সোনা, না হলে তোরও জীবনটা আমার মতোই হয়ে যেত। হঠাৎ দূর থেকে আয়ানের গলার শব্দ শোনা গেল। আয়ান, আম্মু, কোথায় আপনি? হিয়ার বুকটা ধপ করে উঠল। জাহানারা দ্রুত উঠে দাঁড়ালো। আয়ান রুমে ঢুকতেই বিছানায় শুয়ে থাকা হিয়ার দিকে কটমট করে তাকালো। আয়ন এখনো বেঁচে আছে দেখি। কি মাছের যা কই মাছের জান নিয়ে জন্ম নিয়েছিস মনে হয়। জাহানারার আগে বলেছেন। কি বলছিস এটা? এসব মেয়েটাকে কি মেরে ফেলা পর্যন্ত তুই শান্তি পাবি না? আয়ন ঠোঁট বাঁকিয়ে হাসলো। আয়ন মরলে আমারই সুবিধা হতো। কথাটা শুনে জাহানারার চোখে লাল হয়ে গেল। জাহানারা, তুই মানুষ হবি না আয়ন, তোর বাবার মতোই জানোয়ার হয়ে গেছিস। আয়ন বিরক্ত হয়ে বলল। আয়ন, আম্মু, আপনি এসব ড্রামা বন্ধ করুন তো। আমি শুধু জানতে চাই ওর মেয়েটা কোথায়। হিয়া চোখ বন্ধ করে রইল। আয়ন আবার বলল, আয়ন, মনে রাখিস হিয়া, তুই যত দূরেই লুকিয়ে রাখিস, আমি খুঁজে বের করব। হিয়ার বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু সে কোনো কথা বলল না। অন্যদিকে খানবাড়িতে বিকেলে হালকা রোদ বারান্দায় পড়েছে। তাওহিদ বারান্দায় দাঁড়িয়ে এলিনাকে কোলে নিয়ে আসছে। এলিনা ছোট ছোট হাত নাড়াচ্ছে। তাওহিদের ঠোঁটে অদ্ভুত একটা শান্তর হাসি। নীলিমা দূর থেকে দৃশ্যটা দেখছিল। তার মনে হলো এই মানুষটা সত্যি বাচ্চাটাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসবে। নীলিমা ধীরে এসে বলল, নীলিমা এত ভালোবাসেন? তাওহিদ হেসে বলল, তাওহিদ, জানি না কেন মনে হচ্ছে ও আমার নিজের রক্ত। নীলিমা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর খুব ধীরে বলল, নীলিমা, যদি কোনো দিন হিয়া ফিরে আসে। তাওহিদ একটু থেমে গেল। তার চোখে যেন এক মুহূর্তে অনেক স্মৃতি ভেসে উঠল। তাওহিদ ধীরে বলল, তাওহিদ, তাহলে আমি শুধু একটা প্রশ্ন করব তাকে। নীলিমা, কী প্রশ্ন? তাওহিদ আকাশের দিকে তাকিয়ে বলল। তাওহিদ, কেন সে একা এত কষ্ট সহ্য করলো? কেন আমাকে একবারও জানালো না? নীলিমা, বোকা বোকা কথা বলছেন। তাওহিদ, একটা মেয়ের বিয়ের পর তার স্বামী সব কিছু। আর আপনি কিভাবে ভাবলেন যে হিয়ার মতো একটা মেয়ে আপনার কাছে ফোন দিয়ে তার কষ্টের কথা বলবে? আপনার কি মনে নেই অতীতের ঘটনা? তাওহিদ অতীতে ডুবিয়ে দিল। কাঁধে স্কুল ব্যাগ ঝুলিয়ে, মাথার দুপাশে দুটো বেনুনি বেঁধে দৌড়াতে দৌড়াতে স্কুল গেটে দিয়ে ঢুকছে একটা মেয়ে। গেট থেকে ঢুকতে করিডোরে হালকা কোলাহল। ক্লাস শুরু হতে আর বেশি দেরি নেই। সবাই যে যার যার মতো দৌড়ে ক্লাসে ঢুকছে। হিয়া দ্রুত পায়ে ভেতরে ঢুকছিল। হঠাৎই কিছু একটা তার পায়ের সাথে আটকে গেল। সে সামলে ওঠার আগেই ধপাস করে পড়ে গেল স্কুলের গেটের সামনে। চারপাশে কয়েকজন ছাত্রছাত্রী থমকে তাকালো। হিয়ার হাতে খাতা ছড়িয়ে পড়ল মাটিতে। সাদা ইউনিফর্মে ধুলো লেগে গেছে। দূর থেকে সব কিছুই দেখছিল একজোড়া চোখ। হিয়া দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো, চোখ মুখে বিরক্তি। নিজের জামা ঝাড়তে ঝাড়তে বিড়বিড় করলো, উহ, আজকের দিনটাই খারাপ। সে নিচে তাকিয়ে দেখার চেষ্টা করলো কিসের পা আটকালো। তখনই পাশ থেকে ভেসে এলো চাপা হাসির শব্দ।
হিয়ার মাথা তুলে তাকাতেই দেখলো একটা ছেলে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। চোখ স্পষ্ট দুষ্টুমি। হিয়ার মাথা গরম হয়ে গেল। সে দ্রুত পায়ে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো। হিয়া, এই যে, হ্যালো মিস্টার, সমস্যা কি আপনার? আমাকে পা দিয়ে ফেলে দিলেন কেন? ছেলেটা হিয়ার রাগে মুখ নিয়ে দেখে আরও জোরে হেসে ফেলল। হিয়ার রাগ যেন 10 গুণ বেড়ে গেল। হিয়া আবার বলে উঠল, কি বলছিস? আপনার কানে কি বলছিলি? আপনার কানে যাচ্ছে না? হাসছেন কেন? খুব মজা লাগছে? ছেলেটা মাথা ঝাঁকালো। তাওহিদ, আপনি নিজেই পড়ে গেছেন। আমি কি করলাম? হিয়া আর সহ্য করতে পারল না। সে সরাসরি ছেলেটার কান চেপে ধরল। হিয়া, চলুন এখনই প্রিন্সিপালের কাছে। ছেলেটা অবাক হলেও বাধা দিলেন না, বরং মুচকি হাসতেই থাকলো। করিডোরের দিয়ে একজন ছাত্রী এক ছেলেকে কান ধরে টেনে নিয়ে যাচ্ছে। অদৃশ্য দেখে অনেকেই থেমে গেল। কেউ হাসছে, কেউ ফিসফিস করছে। হিয়া কিছুতেই পাত্তা দিল না। সে সোজা প্রিন্সিপাল অফিসে ঢুকে পড়ল। প্রিন্সিপাল আহাদ খান টেবিলে বসে কিছু কাগজ দেখছিলেন। হঠাৎ এমন দৃশ্য দেখেই তিনি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। আহাদ, কি হয়েছে সব? হিয়া, তুই এই ছেলেটাকে এভাবে টেনে আনলে কেন? হিয়া কাঁপতে কাঁপতে বলল, স্যার, এই ছেলেটা আমাকে গেটের সামনে পা দিয়ে ফেলে দিয়েছে। আমি জিজ্ঞাসা করতেই উল্টো পাগলের মতো হাসছিল। আহাদ খান কপাল কুঁচকে ছেলেটার দিকে তাকালো। এই ছেলে, তুমি এমন কাজ কেন করলে? ছেলেটা এবার মাথা নিচু করলো, কিন্তু ঠোঁটের কোণে দুষ্ট হাসি এখনো রয়ে গেছে। যা স্যার খেয়াল না করলে। হিয়া ঠিকই খেয়াল করলেন। তাওহিদ, স্যার, আমি ইচ্ছে করে কিছু করিনি। সে নিজেই হোঁচট খেয়েছেন। এখানে আমাকে ফাঁসানো হয়েছে। হিয়া চিৎকার করেই বলে উঠল, মিথ্যে কথা একদম বলবেন না। জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। আমি স্পষ্ট দেখছি উনি পা বাড়িয়েছিলেন। ছেলেটা এবার মাথা তুলে হিয়ার দিকে তাকালো, চোখে দুষ্ট ঝিলিক। তাওহিদ, এই যে মিস, ঝড় বাতাস সবাই আপনার মতো উড়ে উড়ে হাঁটে না, নিচের দিকেও তাকাতে হয়। কথাটা শুনে হিয়ার চোখ রাগে লাল হয়ে গেল। হিয়া, স্যার দেখছেন, উনি আবার মজা করছেন। আহাদ খান গম্ভীর গলায় বললেন, চুপ, দুজনেই চুপ। এটা স্কুল, মাছের বাজার না। রুমের নীরবতা নেমে এলো। তোমার নাম বলো। ছেলেটা সোজা হয়ে দাঁড়ালো। তাওহিদ খান স্যার। আহাদ, ও, তুমি নতুন ভর্তি হওয়ার ছাত্র? তাওহিদ, জি স্যার। এ অবাক হয়ে তাকিয়ে রইল। নতুন ছাত্র আর প্রথম দিনে এত দুষ্টমি? আহাদ খান গম্ভীর নিঃশ্বাস ফেলল। আহাদ, শোনো তাওহিদ, স্কুলে এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না। আর হিয়া, তুমি হাতাহাতি করবে না। পরের বার এমন কিছু হলে সরাসরি শিক্ষককে জানাবে। হিয়া, ওকে স্যার। আহাদ, এই ছেলে এখানে 10 বার কান ধরে উঠবোস কর আর হিয়ার কাছে মাপ চাও। তাওহিদ কান ধরে উঠবোস করছে আর হিয়া এসব দেখে মুচকি মুচকি হাসছে। তাওহিদ হিয়ার উদ্দেশ্য করে বলল, সরি মিস, আমি সত্যি খুব দুঃখিত। হিয়া, পরের বার থেকে এমন করলে খবর আছে। তাওহিদ পাশ থেকে আসতে বলল, আপনার কান টানা টানা কিন্তু বেশ জোরেই ছিল। হিয়া চোখ রাঙালো। হিয়া, দরকার হলে আবার টানবো। আহাদ খান বিরক্ত হয়ে বললেন, এবার দুজনেই ক্লাসে যাও। অফিস থেকে বেরিয়ে করিডোরে এলো তারা। হালকা বাতাস বইছে। হিয়া দ্রুত হেঁটে যাচ্ছিল পেছন থেকে। ডাক এলো তাওহিদ, এই যে মিস, শুনুন। হিয়া থেমে ঘুরল। হিয়া, কি? তাওহিদ হালকা হেসে বলল, পড়েছিলে কিন্তু স্টাইল করে। হিয়া চোখ বিস্ময়ক বড় হয়ে গেল। আপনি একটা অসহ্য মানুষ। তাওহিদ মুচকি হেসে মনে মনে বলল, রাগলে মেয়েটাকে আরও সুন্দর লাগে। হিয়া বিরক্তিতে তাওহিদকে বকতে বকতে ক্লাসের দিকে চলে গেল। করিডোরে কয়েকজন মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল। তাওহিদ, চারপাশে ছাত্রছাত্রীদের হাঁটার শব্দ, ক্লাসরুমে ঢোকার তাড়াহুড়া। ঘন্টা বাজার আগে
সেই চিরচেনা অস্তিত্বতা, সব মিলিয়ে পরিবেশটা কেমন ব্যস্ত, তবুও তার চোখ যেন এক জায়গাতেই আটকে আছে। হিয়া মেয়েটার রাগে গজগজ করতে করতে হেঁটে যাচ্ছে, তার হাঁটার ভঙ্গিতেও যেন রাগ ঝরে পড়েছে। তাওহিদের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। তাওহিদ মনে মনে গম্ভীর রাগী কিন্তু অদ্ভুত সাহসী। সে ধীরে ধীরে নিজের ক্লাসে দিকে পা বাড়ালো। ক্লাসরুমে হিয়া নিজের বেঞ্চে গিয়ে বসতে তার বান্ধবীরা ঘিরে ধরল। মৌ, কিরে, শুনলাম নতুন একটা ছেলের সাথে তোর ঝামেলা হয়েছে। হিয়া বিরক্ত মুখে ব্যাগ খুলতে খুলতে বলল, উফ, একটা অসভ্য ছেলে ইচ্ছে করেই পা লাগিয়ে আমাকে ফেলে দিল। নীলিমা চোখ বড় বড় করে বলল, তারপর? হিয়া গর্বের সাথে বলল, তারপর আর কি, কান ধরে প্রিন্সিপালের রুমে নিয়ে গেছি। সবাই হেসে উঠল। মৌ, তুই না একদম আগুন। হিয়া ঠোঁট ঝুলিয়ে বলল, আগুন না হলে এই স্কুলে টিকে থাকা যায় না। কথা বলতে বলতেই তার চোখে ভেসে উঠল ছেলেটার মুখ, দুষ্ট হাসি, শান্ত চোখ, অদ্ভুত আত্মবিশ্বাস। হিয়া বিরক্ত হয়ে মাথা ঝাঁকালো। হিয়া মনে মনে, মাথার মধ্যে বসে গেছে বলে মনে হচ্ছে। কেন বারবার ওই ছেলেটার কথাই মাথায় আসছে। অন্যদিকে তাওহিদ নতুন ক্লাসে ঢুকতেই সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকালো। একজন ছেলে পাশে সরে বসতে বসতে বলল, নতুন এসেছো? তাওহিদ, আমি রাফি। আর তুমি? তাওহিদ, তাওহিদ খান। রাফি মুচকি এসে বলল, প্রথম দিনেই প্রিন্সিপালের অফিস, দারুণ শুরু কিন্তু। তাওহিদ হেসে মাথা চুলকালো। তাওহিদ, ভুল বোঝাবুঝি। রাফি চোখ টিপে বলল, ভুল বোঝাবুঝি? তাওহিদ কিছু না বলে জানালার বাইরে তাকালো। তাওহিদ মনে মনে বলছে, মেয়েটার নাম হিয়া। ও কি মেয়ে বাবা, ঝড় তুফান একদম। টিফিন পিরিয়ড, স্কুল মাঠ, কেউ খেলছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ টিফিন খাচ্ছে। হিয়ার তার বান্ধবীরা গাছের নিচে বসে আছে। মৌ হঠাৎ কৌনো দিয়ে গুজে মারল। মৌ, এই দেখ, ওই ছেলেটা তোকে দেখছে। হিয়া বিরক্ত হয়ে তাকালো। দেখলো একটু দূরে দাঁড়িয়ে তাওহিদ তাদের দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হতেই তাওহিদ মুচকে এসে চোখ টিপি মারল। হিয়ার মাথা আবার গরম হয়ে গেল। হিয়া অসভ্য একটা। সে উঠে দাঁড়িয়ে অন্যদিকে চলে গেল। তাওহিদ মৃদু হাসলো। রাফির পাশে এসে দাঁড়ালো। রাফি, ওই মেয়েটার সাথে কিছু আছে নাকি? তাওহিদ মাথা নাড়ালো। তাওহিদ, কিছু না, অনেক কিছু, চুম্বকের টানে ওর দিকে আমাকে। রাফি হেসে বলে উঠে বলল, বাহ, ভালোই তো। তাওহিদ শান্ত গলায় বলল, কিছু মানুষকে দেখলেই মনে হয় গল্প শুরু হয়ে গেছে, যদিও তারা জানে না ছুটির পর স্কুল ছুটি হয়েছে। গেট দিয়ে একসাথে বের হচ্ছে সবাই। হিয়া দ্রুত হাঁটছে, এখন আর কোনো ঝামেলা জড়াতে চায় না। হঠাৎ পাশে এসে কেউ হাঁটতে শুরু করলো। তাওহিদ, এ যেন মিস ঝড় বাতাস। হিয়া তাকিয়ে বিরক্ত হয়ে গেল। হিয়া, আবার আপনি? হিয়া কথা শুনে তাওহিদ মুচকি হাসলো। তাওহিদ, এখন আর ফেলে দেওয়া ইচ্ছে নেই, ভয় নেই। হিয়ার চোখ রাঙানো। হিয়া, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। তাওহিদ শান্ত স্বরে বলল, কিন্তু আমার আছে। হিয়া থমকে দাঁড়ালো। হিয়া, কি কথা? তাওহিদ, রাগলে আপনাকে বেশ মানায়। হিয়া ফর্সা গাল দুটো লাল হয়ে গেল রাগে। হিয়া, আপনি একটা অসহ্য মানুষ। তাওহিদ নরম স্বরে বলল, নতুন কিছু বললেন মিস? হিয়া কিছু বলার আগেই তার গাড়ি এসে থামলো। সে গাড়িতে উঠে বসে দরজা বন্ধ করে দিল। গাড়ি চলে যেতেই লাগলো তার আপনার ঠিকানা। তাওহিদ তাকিয়ে রইল রাস্তার দিকে। তাওহিদ কিছুক্ষণ রাস্তার দিকে তাকিয়েই রইল। গাড়িটা চোখের আড়াল হয়ে যেতেই সে গভীর একটা নিঃশ্বাস ফেলল। তাওহিদ মনে মনে, ঝড় বাতাসটা সত্যি বারে ঝড়ের মতো আসে, তছনছ করে দিয়ে যায়। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। পরের দিন স্কুলের সকালটা আজ বেশ শান্ত। এ আগের দিনের ঘটনায় ভুলে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু করিডোরে পা রাখতে তার বুকের ভেতরটা কেমন ধক করে উঠল।
কারণ সামনের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তাওহিদ। হাত দুটো বুকের ওপর ভাঁজ করা, চোখে সেই দুষ্ট ঝিলিক। হিয়া ভ্রু কুঁচকে ফেলল। হিয়া রাস্তা ছাড়ুন। তাওহিদ সোজা হয়ে দাঁড়ালো, মুচকি হেসে বলল, তাওহিদ, আজকে সাবধানে হাঁটবেন, আমি কিন্তু পাশে নেই ধরার জন্য। হিয়ার মাথায় আবার গরম হয়ে গেল। হিয়া, আপনার ধরার দরকার নেই। তাওহিদ একটু ঝুঁকে ফিসফিস করে বলল, তবুও পড়ে গেলে খারাপ লাগবে কিন্তু। হিয়া বিরক্তিতে দাঁত চেপে চলে গেল। তাওহিদ হিয়ার পিছু পিছু হাঁটতে শুরু করলো। হিয়া একদম বকাটে ছেলেদের মতো পিছু করবেন না তাওহিদ। পিছু করলে কি করবেন মিস? হিয়া প্রিন্সিপালের অফিস দর্শন করিয়ে নিয়ে আসবো। মাগরিবের আজানের শব্দ কানে আসতেই তাওহিদ নিজেরও অতীত থেকে বাস্তবে ফিরল। নীলিমা মেয়েটাকে নিয়ে বেলকনি থেকে ভেতরে আসো, সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান দিচ্ছে, নামাজে যাও। নীলিমার কথা শুনে তাওহিদ তার কোলে আরামে ঘুমিয়ে থাকা এলিনার দিকে তাকালো। মেয়েটা এখনো তাওহিদের ডান হাতের একটি আঙুল তার দুই হাত দিয়ে ধরে রেখেছে। তা দেখে তাওহিদ মুচকি হাসলো। তাওহিদ বেলকনি থেকে রুমের ভেতরে আসলো। তার কোল থেকে এলিরাকে নীলিমার কোলে দিয়ে দিয়ে দিল। নীলিমা এলিরাকে কোলে নিয়ে খুব মুগ্ধ হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। এতটুকু একটা দুধের বাচ্চা, তাকে তার মা কতটা খারাপ পরিস্থিতিতে থাকলে অন্য কারো কাছে রেখে যায়, তা ভেবে তার চোখের কিনারায় অশ্রু জমা হলো। নীলিমা মনে মনে, আমি পারিনি তো হিয়া, তোর ভালোবাসার মানুষটাকে সুখী করতে। আমি চেষ্টা করলে তা আমার কাছে সম্ভব না। তুই তো একটা মেয়ে, তুই তো জানিস মন একজনকে দিয়ে দেয়, আরেকজনকে দেওয়া কতটা বেদনায়ক কাজ। আমাকে মাফ করে দিস হিয়া। ওই ঘটনার পর হয়তো কোনো পুরুষই আমাকে তার বউ হিসেবে ঘরে তুলতো না, কিন্তু তোর একটা কথা, তাওহিদ তার কিছু না ভেবেই আমাকে তার স্ত্রী বানিয়ে ফেললো। আমি জানি না গত 3 বছরে তোর সাথে কি হয়েছে, কিন্তু সত্যি বলতে তোকে খুব মিস করছি আমি। গত 3 বছরে এমন একটি দিন যায় নাই যেদিন আমি তাওহিদ তোর কথা আলোচনা করি নাই। এটা শুনতে হয়তো খুব আজব শোনায় যে স্বামী তার বিবাহিত স্ত্রীর সামনে তার প্রাক্তনকে নিয়ে গল্প করে। অপরদিকে হিয়ার ড্রয়িং রুমে বসে আছে। ঠিক এমন সময়ে নেশায় টলতে টলতে আয়ন বাসার ভেতরে প্রবেশ করলো। আয়ন হিয়াকে বসে থাকতে দেখে তার মুখ সামলে চলে গেল। পকেট থেকে একটা সিগারেট বের করে নিজের দুই ঠোঁটে মাঝে গুঁজে নিল। হিয়া হাতে ডিসলাইটটা দিয়ে বলল, আয়ন, নে তাড়াতাড়ি সিগারেটটা জ্বালিয়ে দে। এমনভাবে জ্বালাবি যেন তোর মতো পুরা স্বাদ এই সিগারেটের ও অনুভব করে। হিয়া হাত কাঁপছে। এমনিতেই আয়নকে দেখলে হিয়ার রুহু শুকিয়ে আসে। তারপর আবার এমন করতে দেখে হিয়ার হাত ভয়ে আরও কাঁপা শুরু করলো। আয়ন, একটা সিগারেট জ্বালাতেও এত কাঁপাকাঁপি? আল্লাহ জানে তুই জীবনে কি করে খাবি। কথাটা বলেই ছো মেরে হিয়ার হাত থেকে ডিসলাইটটা নিয়ে সিগারেটটা জ্বালিয়ে নিল। আয়ন হঠাৎ করে ছো মেরে হিয়াকে একদম তার কাছে টেনে আনলো। এমনিতেই হিয়া সিগারেটের গন্ধ সহ্য হয় না, তারপর কাছে হওয়ায় হিয়া প্রায় শরীর গুলিয়ে বমি আসার মতো অবস্থা হয়ে গেল। সে নিজেকে ছাড়ানোর জন্য মোছড়ামুছড়ি করতে লাগলো। নিজেকে ছাড়তে ব্যর্থ হয়ে হঠাৎ মুখ ফুটে বলে উঠল, হিয়া, আপনার দুটো পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন, আমি আর নিতে পারছি না। আয়ন, আমার ছোঁয়া ঘৃণা লাগে তাই না? হিয়া, না, আসলে আমার সিগারেটের গন্ধে বমি পাচ্ছে। আয়ন, আর কত মিথ্যে বলবি? তোর যে নাগরের কাছে তোর মেয়েকে দিয়ে এসেছিস, সেই নাগর আমার কাছে আসতে তোকে বারণ করেছে তাই না? সত্যি করে বল। হিয়া, না, আপনি ভুল ভাবছেন। হিয়া কথাটা শেষ করতেই না করতেই আয়ন প্রচণ্ড রেগে গেল। মুখ ভর্তি ধোঁয়া নিয়ে হিয়ার
দুই ঠোঁটে নিজের দুই ঠোঁট মিলিয়ে নিল। হাতের জ্বালান্ত সিগারেটের হিয়া পেটের মাঝে চেপে ধরলো। হিয়া নিজের দুই হাত দিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার শক্তির সাথে সে পেরে উঠছে না। অতঃপর হিয়া হাল ছেড়ে দিল। আয়ন, যতবার আমাকে উপেক্ষা করার চেষ্টা করবি, আমি ঠিক ততবারই তোর সামনে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসব। কথাটা বলে তাকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিল। ধাক্কা খেয়ে হিয়া মেঝেতে পড়ে গেল। তার কানের ভেতর যেন শব্দ বন্ধ হয়ে গেছে, শুধু বুকের ভেতরে ধুকপুক ধুকপুক আওয়াজ। আয়ন ঘৃণা ভরা চোখে তাকিয়ে থুতু ফেলল পাশে। এই দুর্বল চেহারা আমার একদম সহ্য হয় না। হিয়া ধীরে ধীরে উঠে বসলো। ঠোঁট কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সে কাঁদল না। কান্না যেন অনেক আগেই শুকিয়ে গেছে। তার মনে শুধু একটাই নাম, এলিনা। মা তোমার কাছে নেই সোনা, কিন্তু তোমাকে দূরে পাঠিয়ে ভুল করিনি। মনে মনে বলতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ঘরের বাতাস ভারী হয়ে আছে, সিগারেটের ধোঁয়া আর আতঙ্ক মিশে শ্বাসরুদ্ধকর পরিবেশ। আয়ন জানালার পাশে গিয়ে দাঁড়ালো। মনে রাখিস, আমার থেকে পালানোর রাস্তা নেই। তুই আমার ছিলি, আমারই থাকবি। হিয়া এবার ধীরে মাথা তুলল। চোখে অদ্ভুত শূন্যতা। কোনো ভয় নেই, কোনো প্রতিবাদ নেই, শুধু ভেতরে জমে থাকা ভাঙা কিছু শব্দ। সে খুব আস্তে বলল, মানুষ জোর করে শরীর আটকে রাখতে পারে, মন নয়। আয়ন রেগে ঘুরে তাকাতেই হিয়ার কথা বাড়ালো না। অন্যদিকে রাত নেমেছে ধীরে। তাওহিদ বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। ঠান্ডা বাতাস গায়ে লাগছে, কিন্তু তার ভেতরে অস্বস্তিটা কমছে না। এলিরার ঘুমিয়ে আছে তার বুকে মাথা রেখে। তাওহিদ ছোট মুখটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না, আমি আছি। নীলিমা দরজার আড়াল থেকে দৃশ্যটা দেখছিল। তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ছোট শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা একজন পুরুষ, যার চোখে এত মমতা, এত দায়িত্ববোধ। দৃশ্যটা তার মনকে অদ্ভুত শান্তিতে ভরিয়ে দিল। সে ধীরে ধীরে সামনে এসে নরম গলায় বলল, ঘুমিয়ে গেছে? তাওহিদ নিচের দিকে তাকিয়ে মৃদু হাসল। একদম শান্ত। মনে হচ্ছে পৃথিবীর কোনো কষ্টই ওকে ছুঁতে পারবে না। নীলিমা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, সব বাচ্চাই এমন নিরাপদ আশ্রয় পায় না। তাওহিদ কথাটা মানে বুঝতে পারল। তার চোখের দৃষ্টি গভীর হয়ে গেল। যতদিন আমি বেঁচে আছি, ওর জীবনের অন্ধকার আসতে দেব না। বাতাসে এক অদ্ভুত নিশ্চুপতা নেমে এলো। দূরে মসজিদ থেকে ভেসে আসছে কোরআন তিলাওয়াতের মৃদু সুর। সন্ধ্যার আকাশে এক ফালি চাঁদ উঠেছে। নীলিমা এলিরার কপালে আলতো করে চুমু খেলো। ও খুব ভাগ্যবতী। তাওহিদ শান্ত গলায় বলল, হয়তো আমরা সবাই দ্বিতীয় একটা সুযোগ পাই ভুলগুলো ঠিক করার জন্য। নীলিমা তাকিয়ে রইল তার দিকে। কিছু কথা না বললেও বোঝা যায়, কিছু সম্পর্ক রক্তের নয়, দায়িত্ব আর ভালোবাসা। অন্যদিকে ঘরের মেঝেতে বসে জানালার ফাঁক দিয়ে আকাশ দেখছিল হিয়া। রাত অনেক গভীর হয়েছে, চারপাশ নিস্তব্ধ। তার শরীরে ক্লান্ত, কিন্তু মন জেগে আছে। আকাশের দিকে তাকিয়ে হিয়া মনে মনে বলল, আল্লাহ, আমি যদি একটা খুন করি তাহলে কি তুমি নারাজ হবা? অনেকটা সময় কেটে গেছে। হিয়া প্রায় 3 ঘন্টা ধরে একইভাবে বসেছিল। রাত ধীরে ধীরে গড়িয়ে ভোরের দিকে যাচ্ছে, কিন্তু তার সেদিকে কোনো খেয়ালই নেই। চোখের কোণে শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ এখনও স্পষ্ট। এভাবে থাকতে থাকতে একসময় ক্লান্ত শরীর আর ধরে রাখতে পারল না। মেঝেতেই ঘুমিয়ে পড়ল সে। ভেতরে হালকা আলোয় ফুটতেই আয়নের ঘুম ভাঙল। চোখ মেললেই মেঝেতে শুয়ে থাকা হিয়াকে দেখে তার ঠোঁটে একরকম কুটিল হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর কোনো শব্দ না করে হিয়ার কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল। হিয়া তখনও আধো ঘুমে।
ঠান্ডায় মেঝেতে অনেকক্ষণ পড়ে থাকার কারণে তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। আয়নের শরীরে হালকা উষ্ণতা পেয়ে অবচেতনেই সে তাকে জড়িয়ে ধরল। মুহূর্তেই আয়নের মুখ বিরক্তিতে বিবৃত হয়ে গেল। সে নিচু গলায় বিড়বিড় করে বলল, গায়ে পড়া মেয়ে মানুষ আমার সবসময়ই অপছন্দ। কথা শেষ হতেই সে ধীরে ধীরে বাইরের দিকে হাঁটতে লাগলো। চারপাশে তখন ভোরের নিস্তব্ধতা, কুয়াশা ঢাকা উঠোন, কোথাও পাখির মৃদু ডাক। হঠাৎ করে কোনো পূর্বাভাস ছাড়াই সে হিয়াকে সরাসরি পুকুরের পানিতে ছুঁড়ে ফেলে দিল। ঠান্ডা পানিতে পড়ে মুহূর্তেই হিয়ার ঘুম ভেঙে গেল। সে হকচকিয়ে উঠল। কিছু বুঝে ওঠার আগেই চারপাশে শুধু পানি আর পানি। শরীর জমে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি হচ্ছে, কেমন হচ্ছে বুঝে উঠতে তার কয়েক সেকেন্ড লেগে গেল। ভোরের শান্ত পরিবেশই হঠাৎ অজানা আতঙ্কে ভারী হয়ে উঠল। হিয়ার পানির ভেতরে হাত পা ছুঁয়ে ভেসে থাকার চেষ্টা করছে। ঠান্ডা পানিতে তার শরীর কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কয়েকবার পানি ঢুকে গেল মুখে। সে হাঁপাতে লাগলো, বাঁচাও শব্দটা বের হতে চাইলেও ঠিক মতো বের হলো না। পুকুরের পাড়ে দাঁড়িয়ে আয়ন ঠান্ডা চোখে তাকিয়ে আছে। তার মুখে কোনো দয়া নেই, কোনো অনুভূতি নাই, শুধু এক ধরনের নিষ্ঠুর নির্লিপ্ততা। হিয়া মরিয়া হয়ে পড়ে পাড়ের দিকে এগোতে লাগলো, হাত দিয়ে সাঁতার কেটে কোনোভাবে সামনে বাড়াচ্ছে। অবশেষে কষ্ট করে পাড়ে হাত রাখতে শরীরের সব শক্তি যেন শেষ হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে উপরে উঠল। ভিজে চুল মুখে লেগে আছে, শ্বাস অস্বস্তিত, পুরো শরীর কাঁপছে। মাটিতে সে বসে পড়তে কাশি শুরু হলো তার। আয়ন ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। এখন বুঝেছি আমার সাথে লাগতে গেলে কি হয়। হিয়া ঘন শ্বাস নিয়ে দাঁত কিরমির করে বলে উঠল, আপনি কিভাবে ভাবলেন আমি আপনার মতো একটা পশুর সাথে লড়তে যাব? আপনার মতো পশুদের দুনিয়া থেকে সরিয়ে দিতে হয়, তাহলে যদি পৃথিবী থেকে কিছু বোঝা হালকা হয়। আর আপনার লেভেলের থেকেও অনেক উঁচু লেভেলের নিজেকে আমি মনে করি। তাই ভরসা রাখুন, আপনার মতো নোংরা চাল বা নোংরা খেলা আমি কখনোই করব না। যাকে আমি মানুষই মনে করি না, তার সাথে আবার কিসের প্রতিযোগিতা? আয়ন হিয়ার মুখে এসব কথা শুনে রাগে কিরমির করতে করতে হিয়ার চুলের মুঠি চেপে ধরল। আয়ন, পাখনা অনেক বড় হয়ে গিয়েছে সোনা। ইস, এই পাখনা তোর বাড়িতে দেওয়া যাবে না। এই পাখনা আমার খুব শীঘ্রই কেটে ছোট করতে হবে হিয়া। আপনি আমার কাছে এখন থেকে সম্পূর্ণ মৃত। আপনার মতো পুরুষ যেন আমার শত্রুর ভাগ্যও না জোটে, শুধু এইটুকু আশা করব। দূর থেকে এসব কিছু দেখে জাহানারা বেগম দৌড়ে আসলো। জাহানারা, কি করছিস? আয়ন, মেয়েটাকে না মেরে ফেলা পর্যন্ত তুই কি শান্তি পাবি না? আয়নের তার মায়ের কথা শুনেই মেজাজ গরম হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, একজনের নাটক দেখেই কুল পায় না, আবার আরেকজন চলে আসছে নাটক করতে। আয়নের কথাটা শেষ হতে না হতেই তার গালের উপর ঠাস করে একটা থাপ্পড় বসালো তার মা। জাহানারা, পশুদের ভেতরে ও মানবতা থাকে, কিন্তু তোর ভেতরে তো তাও নেই এখন। তোর আমার গর্ভের প্রতি ঘৃণা হচ্ছে। যে কেমন একটা জানোয়ার আমি গর্ভে ধরেছি। এর থেকে তো তুই গর্ভে থাকা অবস্থায় মরে যেতিস, তাহলে তো আর আমার আজকের এই দিন দেখতে হতো না। হিয়া ঠান্ডায় ঠকঠক করতে কাঁপছে। তা দেখে জাহানারা বেগম তাকে বাসার ভেতরে নিয়ে গেল। জাহানারা, জামা কাপড় বদলে আসো, কথা আছে। হিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বাথরুমে চলে গেল। অপরদিকে খানবাড়িতে তাওহিদ ও আহাদ অফিসে গিয়েছে সকাল সকাল। তাদের একটা মিটিং ছিল, তাই দুই ভাই খুব তাড়াতাড়ি চলে গিয়েছে। নীলিমা ঘুম থেকে উঠে দেখলো এলিনার চোখ দুটো দিয়েই চারদিকে তাকাচ্ছে। আর কি যেন দেখছে। নীলিমা, আমার মায়ের কি হয়েছে? সে কি তার
বাবাকে খুঁজতেছে নাকি? এলিনা নীলিমার কথা শুনে হেসে দিল। নীলিমা, আজকে বাবার কাজ আছে, তাই তাড়াতাড়ি চলে গিয়েছে, নাস্তা করারও সময় পায়নি তোমার বাবা। কথা শুনে এলিনা কি বুঝলো কে জানে, সে নাক মুখ ফুপিয়ে কান্না করে দিল। নীলিমা তার কান্না দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। তাকে তাড়াতাড়ি কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করলো। অপরদিকে হিয়া বসে আছে, তার শাশুড়ি তাকে খাবার খাইয়ে দিয়েছে। জাহানারা, আর কতদিন সহ্য করার ইচ্ছে আছে তোর এসব? হিয়া, আমি কি করব আম্মা? আমি তাকে ছেড়ে তো নিজের বাবার বাড়িতে যেতে পারবো না। অন্য কোথাও যাওয়ার না দূরের কথা, আমার আমার তো পড়াশোনাও নেই যে আমি একটা কিছু করব। জানেন আম্মা, এখন কি মনে হয় একটা মেয়ের অন্ততপক্ষে নিজের পায়ে দাঁড়ানোর পর বিয়ে করার মতো বড় সিদ্ধান্ত নেওয়া দরকার, তার আগে নয়। জাহানারা, এসব কাকে বোঝাবি? কেউ এসব বুঝবে না। যাই হোক, এসব বাদ দে, এবার ওষুধ খেয়ে একটা লম্বা ঘুম দে, তারপর যা হবে দেখা যাবে। বেশ অনেকটা সময় কেটে গেছে। ঠিক মাগরিবের আজানের শব্দ কানে আসতেই হিয়ার ঘুমটা ভেঙে গেল। হিয়া চোখ মুখ কুঁচকে উঠে বসলো। সে আস্তে করে বিছানা থেকে নেমে বাথরুমের দিকে হাঁটা ধরল। মেঝেতে পা দেওয়ার সাথে সাথে কিছু তরল জাতীয় পায়ে লাগলো। সারা বাথরুমে অন্ধকার, জানালা দরজা বন্ধর কারণে সেই অন্ধকার লাগছে। হিয়া আস্তে আস্তে গিয়ে সুইচ অন করে মেঝেতে তাকানোর সাথে সাথেই চমকিয়ে গেল। সারা মেঝেতে রক্তে লাল হয়ে আছে। ঠিক তার পাশেই হিয়া থমকে দাঁড়িয়ে রইল। তার পা যেন মাটিতে আটকে গেছে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে মেঝের দিকে। রক্ত, তার বুকের ভেতরটা ভক করে উঠল। মুহূর্তে তার শরীর ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে কাঁপা কাঁপা পায়ে সামনে এগিয়ে গেল সে। চোখ নামিয়ে দেখল রক্তের দাগটা সোজা বিছানার পাশ পর্যন্ত গিয়ে থেমেছে। এটা কার রক্ত? তার ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে, মুখ থেকে কথা বের করতে কষ্ট হচ্ছে। হঠাৎ হিয়ার চোখ গেল বিছানার পাশে বসে থাকা আয়নের দিকে। তার হাতে একটা ছুরি, যার থেকে রক্ত পড়ছে নিচে মেঝেতে। আয়ন হিয়ার দিকে তাকিয়ে এইটুকু মুচকি হাসলো। আয়নের হাসি দেখে হিয়া ভয়ে শরীর কাঁপতে শুরু করলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, হিয়া, আপনি কার সাথে কি করেছেন? আম্মু, আম্মু, আম্মু কোথায়? আপনি তার কোনো ক্ষতি করেননি তো? আয়ন খাটের নিচ থেকে একটা সাদা বিড়াল বের করলো। বিড়ালটা সাদা, পশমগুলো রক্তে লাল হয়ে গিয়েছে। বিড়ালটার শরীর থেকে টুপটুপ করে রক্ত গড়িয়ে পড়েছে। হিয়া কাঁপা কাঁপা হাতে বিড়ালটাকে ধরলো। হিয়া, আপনি ওকে কি করেছেন? ও এমন ঘুমিয়ে আছে কেন? আপনি? মিয়াং মিয়াং বিড়ালের নাম। কে মেরে ফেলেছে? কথাটা বলেই সে কান্নায় ভেঙে পড়ল আয়ন। আমি কি বলবো বল? তোর সুখ, তোর আনন্দ, তোর মুখের হাসি সবগুলোই আমার কাছে বিষের মতো বিষাক্ত লাগে। আমার এই বিড়ালটাকেও দেখে তুই কালকে খুব খুশি হয়েছিলি, এমনকি এটাকে বুকে জড়িয়ে ঘুমিয়েও ছিলি, যা আমাকে বড্ড কষ্ট দিয়েছে। হিয়া, মিং মিং আমার সন্তানের মতো ছিল। আপনি কেন করলেন ওর সাথে এটা? এলিনার পর তো ওই ছিল আমার আরেকটা সন্তান। আপনি কেন এমন করলেন? আয়ন, এখানে আমার কোনো দোষ নেই সোনা। বিশ্বাস করো সোনা, ওকে তুমি বুকে নিয়ে ছিলে, যা তোমাকে খুব আনন্দ দিয়েছে এবং আমাকে কষ্ট। তুমি কি জানো না, তোমার বুকে শুধুমাত্র হাহাকার নামায়, সেখানে শান্তি অনুভব ও নিষিদ্ধ। কথাটা বলে রুম কাঁপিয়ে আয়ন হেসে উঠল। হিয়া চিৎকার করে কেঁদে উঠল। কান্না করতে করতে বলতে লাগলো, হিয়া, হে মাবুদ, হে খোদা, তুমি আমাকে এই কোন পাপের শাস্তি দিচ্ছ? এই লোকের সাথে থাকা তো আমার কাছে নরকের যন্ত্রণা সমতুল্য লাগে। আমি আর নিতে পারছি না এসব। খুবই আঘাত করেছে আমাকে।
খোদা কেন আত্মহত্যা হারাম করলো? আমি তো এসবের থেকে মৃত্যুকে বেশি সুখকর মনে করি। আয়ন হিয়ার কান্না শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আয়ন, যাক বাবা, এখন একটু শান্তি লাগছে। এই শান্তিটুকুই তো আমি চাই। তুই মৃত্যুর জন্য ছটফট করবি, কিন্তু তোর ভাগ্যে মৃত্যুও জুটবে না। এর থেকে সুখের আর আমার কাছে কি হতে পারে? হিয়া সারা শরীরে জ্বলছে রাগে। সে আর এসব সহ্য করতে পারল না। বিছানার পাশে টেবিলের উপরে থাকা কাঁচের গ্লাসটা আয়নের দিকে ছুঁড়ে মারল। হঠাৎ এমন ঘটনায় আয়ন থমথম হয়ে গেল। সে আর সরে দাঁড়ানোর সুযোগ পেল না। গ্লাসটা গিয়ে তার কপালের মাঝ বরাবর লাগলো। সে মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল। কপাল থেকে টুপটুপ করে রক্ত পড়ছে। কাঁচের গ্লাস ভাঙার শব্দ কানে আসতেই পাশের রুম থেকে জাহানারা বেগম ছুটে আসলেন। জাহানারা, কি হয়েছে বাবা তোর? আয়ন, দেখো আম্মু, দেখো কাকে এতদিন সাপোর্ট করছো, কার জন্য আমাকে ভুল বুঝেছো। দেখো একবার নিজের চোখে ও বিড়ালটাকে নির্মমভাবে মেরে ফেলেছে। তা বলাতে আমাকে কাঁচের গ্লাসটা ছুঁড়ে মেরেছে। জাহানারা বেগম আয়নের কপাল রক্ত পড়তে দেখে তাড়াতাড়ি ফার্স্ট এইড কিট খুঁজতে লাগলো। সে রুম খুঁজে না পেয়ে নিজের রুমে গেলেন। আয়ন হিয়ার খুব কাছে গিয়ে কানে ফিসফিস করে বলতে লাগলো, তোমার কাছ থেকে আমি সব কিছু কেড়ে নেব, যা তোমাকে কোনো প্রকার সুখ শান্তি বা সান্ত্বনা দেবে। হিয়া আয়নের কথা শুনে তার মুখে এক খাবলা থুতু ছুঁড়ে মারল। হিয়া, আপনার মতো মানুষদের যেন আল্লাহ দোজখেও না রাখে। আয়ন, আমিন। আমার মতো মানুষকে যেন তোর তোর মতো ফুলের সাথে আল্লাহ জান্নাতে রাখে। হিয়া, আমি আপনাকে এক আকাশ পরিমাণ ঘৃণা করি আয়ন শিকদার। আয়ন, আমরা আমরা ভালোবাসার ভুল যাই সময়ের সাথে সাথে, কিন্তু ঘৃণা কখনোই ভুলি না। তাই আমি চাই তুমি আমাকে ঘৃণা করো, প্রচণ্ড পরিমাণ ঘৃণা কর। এক আকাশ পরিমাণ না, এত কম ঘৃণা না। তুই আমাকে এক পৃথিবী সমান ঘৃণা কর। অপরদিকে খানবাড়িতে নীলিমা এলিনাকে নিয়ে সারা রুমে পায়চারি করছে। তার মেয়ে সারাদিনে কিছুই খায়নি, শুধু ঠোঁট ফুপিয়ে একটু পরপর কান্না করছে। ফর্সা মুখটা একদম লাল হয়ে গিয়েছে কান্নার ফলে। নীলিমা, এমন করো না মা, কি হয়েছে? আমার আম্মুটার পেটে ব্যথা করেছে সোনা, মাকে বলো সোনা। নীলিমার কথা শেষ হতেই তাওহিদ অফিস থেকে চলে আসলো। তাওহিদ, কি হয়েছে নীলিমা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর এই এলিনাই বা কাঁদছে কেন? নীলিমা তাওহিদের কথায় শব্দ পেয়ে সেও মেয়ের সাথে সাথে কান্না করে দিল। তাওহিদ এসব দেখে একদম ভেবাচাকা খেয়ে গেল। তাওহিদ তাড়াতাড়ি এসে নীলিমাকে বুকে জড়িয়ে নিল। তাওহিদ, দেও ওকে, আমার কাছে দেও। নীলিমার মাথা এপাশ ওপাশ করে না বোঝালো, কান্না করতে করতে বলে উঠল, নীলিমা, বাচ্চাদের খুব তাড়াতাড়ি ইনফেকশন ও সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আপনি হাত পা ধুয়ে আসুন আগে, তারপর আমার মেয়েকে টাচ করবেন। তার আগে না নয় তাওহিদ, আমার ছোট নীলিমাটা বড় হয়ে গিয়েছে, কত বুদ্ধিমানের মতো কথা বলছে, ভাবা যায়। কথাটা বলতে বলতেই তাওহিদ বাথরুমের দিকে হাঁটা ধরল। বেশ কিছু সময় পর তাওহিদ ফ্রেশ হয়ে এলিনাকে কোলে নেওয়ার সাথে সাথে এলিনাই একদম চুপ হয়ে গেল এবং সে খিলখিল করে হাসতে শুরু করলো। নীলিমা আজকে সারাদিন কিচ্ছু খায়নি, একটু আগে এই খাবার করে এনেছি, তাও মুখে দিতে পারেনি কান্নার জন্য। তাওহিদ, আমার মেয়েটা দুষ্ট হয়ে গেছে, সারাদিন মাকে ডিস্টার্ব করছে। এখন নেও তো সোনা মা, তাড়াতাড়ি খেয়ে নাও। তাওহিদ এলিনাকে খাওয়াচ্ছে। ও নীলিমা পাশে বসে তার মুগ্ধ হয়ে দেখছে। এসব দূর থেকে আহাত ও তার স্ত্রী দেখছে। আহাত, আজকে কতদিন পর ওদের কেন এমন হাসতে দেখলাম, আমার মনটাও আনন্দই ভরে গেল। অপরদিকে আয়নের ক্ষত পরিষ্কার করে জাহানারা বেগম ব্যান্ডেজ করে দিয়েছে।
আয়ন রুম থেকে বেরিয়ে গিয়ে অনেক সময় হয়েছে। হিয়া বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার কল্পনার মধ্যে উকি দিচ্ছে কিছু পুরনো স্মৃতি। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প লাভ পেইন পর্ব 1 থেকে 8 চলবে।